শীতে তাপমাত্রা কমায় ফের আশঙ্কাজনক অবস্থায় ভারতের নয়াদিল্লির বায়ুদূষণ। ধোঁয়াশায় আচ্ছন্ন গোটা নগরী, বাড়ছে শ্বাসকষ্ট ও ঠান্ডাজনিত সমস্যা। তীব্র তুষারপাত ও ঝড়ে বিপর্যস্ত স্পেন, বরফে ছেয়ে গেছে বিভিন্ন এলাকা। কানাডার টরন্টোয় পরিস্থিতির অবনতি, তুরস্কের শক্তিশালী ঝড়ের আঘাত। করোনার ওমিক্রন ধরন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, চিকিৎসকদের উদ্বেগজনক বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গুরুতর রোগী ও বয়স্কদের ভ্রমণ সতর্কতা জারি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। ফের ধোঁয়াশায় আচ্ছন্ন ভারতের রাজধানী নয়াদিল্লি, সেই সঙ্গে কমেছে তাপমাত্রাও। এতে আবারও আশঙ্কাজনক মাত্রায় পৌঁছেছে নগরীর বায়ুদূষণ। ভোগান্তিতে পড়েছেন নগরবাসী, বাড়ছে ঠান্ডাজনিত সমস্যাও। তাপমাত্রা কমতে থাকায় সহসাই দূষণ কমার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ধোঁয়াশায় আচ্ছন্ন আরও একটি সকাল দেখল দিল্লিবাসী। গেল কয়েকদিনে হঠাৎ করেই তাপমাত্রা কমতে থাকায় কুয়াশার সঙ্গে বেড়েছে বায়ু দূষণের মাত্রাও। সকাল হলেও অন্ধকারাচ্ছন্ন গোটা নগরী, সামান্য কাছের বস্তু দেখতেও হিমশিম খেতে হচ্ছে নগরবাসীকে। এতে সকালে হাঁটতে বের হয়ে বিপাকে পড়েন শহরটির বাসিন্দারা। রাস্তায় বের হওয়া গাড়িগুলোকেও চলতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে। বায়ুদূষণ পরিস্থিতি মাঝে কিছুটা উন্নতি হলেও সম্প্রতি তাপমাত্রা কমে যাওয়ায় ফের কমেছে বায়ুমান। বুধবার সকালে বায়ুদূষণের মাত্রা রেকর্ড করা হয় 305 AQI। এতে শ্বাসকষ্ট, চোখ জ্বালা পোড়া সহ ঠান্ডাজনিত নানা সমস্যায় ভুগছেন দিল্লিবাসী। সেই সঙ্গে দেখা দিচ্ছে ত্বকে প্রদাহের মতো সমস্যাও। इसका हालत ऐसा है कि ये लंग से रिलेटेड प्रॉब्लम जो है वो भी क्रिएट कर रहा है, और ऐसा पहले हम लोग फील नहीं करते थे, मगर आजकल कुछ ज़्यादा फेस करना पड़ रहा है। एटमॉस्फेयर उसमें एक अलग सा स्मेल सा है, सांस लेते टाइम वो चीज़ फील होती है। এদিকে শীতের কুয়াশা ছাড়াও যানবাহন ও কলকারখানার কালো ধোঁয়া, শস্য পোড়ানোর কারণে দিল্লি ও এর আশপাশের এলাকায় ক্রমেই বাড়ছে বায়ুদূষণ। তবে শীতের আগমনে তাপমাত্রা ক্রমাগত কমতে থাকায় সহসায় বায়ুদূষণ কমার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। অন্যয় কর্মকার, সময় সংবাদ। সপ্তাহ ধরে তীব্র তুষারপাত ও তুষারঝড়ে বিপর্যস্ত স্পেনের দক্ষিণাঞ্চল। বরফে ঢাকা পড়েছে বিভিন্ন এলাকা। একই সঙ্গে ভারী বৃষ্টিপাত ও বরফ কোলে প্লাবিত হয়েছে রাস্তাঘাট। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। এদিকে তীব্র তুষারপাতের কবলে পড়েছে কানাডার টরন্টো শহরও। তুষারপাতের কারণে শহরটিতে ঝুঁকি বাড়ছে সড়ক দুর্ঘটনার। বিভিন্ন সড়কে পানির স্রোত, ডুবে আছে রাস্তা। তীব্র তুষারপাতের পাশাপাশি ভারী বৃষ্টিপাত, এইভাবেই বিপর্যস্ত স্পেনের দক্ষিণাঞ্চল। গেল এক সপ্তাহ ধরেই প্রবল তুষারপাত ও তুষারঝড়ের কবলে দেশটির বেশ কিছু এলাকা। বরফ গলে প্লাবিত হয়েছে অঞ্চলটির অনেক সড়ক। এদিকে ভারী বৃষ্টিপাতও অব্যাহত। এ অবস্থায় প্লাবিত এলাকাগুলোতে না যেতে এবং নদী তীরবর্তী স্থানে গাড়ি পার্কিং না করার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। প্রবল তুষারপাতে স্পেনের দক্ষিণাঞ্চলের রাস্তায় আটকা পড়েছে বাস, ট্রাক। কোথাও কোথাও গাড়ি ঠেলে নিয়ে যেতে বাধ্য হচ্ছেন যাত্রীরা। সড়কের পাশাপাশি ব্যাহত হচ্ছে রেল যোগাযোগও। ট্রাফিক কর্মকর্তারা জানান, এর আগে তীব্র তুষারপাতে অন্তত 139টি রাস্তা বরফে ঢাকা পড়ে। এরই মধ্যে রাস্তায় জমে থাকা বরফ সরিয়ে ফেলতে কাজ করছে উদ্ধারকর্মী দল। সোডিয়াম ক্লোরাইড ও লবণ দিয়ে বরফ সরানোর চেষ্টা করা হচ্ছে। তারপরও সড়কে গাড়ি চলাচলের সমস্যার মুখে পড়তে হচ্ছে সেখানকার বাসিন্দাদের। রাস্তায় লবণ দিয়ে বরফ সরানোর চেষ্টা করা হলেও একই সময়ে সব জায়গায় এ কাজ করা সম্ভব হচ্ছে না, ফলে কিছুটা দুর্ভোগে পড়তে হচ্ছে। এদিকে কানাডার টরন্টো শহরও পড়েছে তুষারপাতের কবলে। পরিবেশবাদীদের তথ্য মতে দেশটির কোথাও কোথাও 5 থেকে 8 সেন্টিমিটার পর্যন্ত তুষারে ঢাকা পড়েছে। ফলে সড়কে বেশ কিছু দুর্ঘটনার ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। চলতি সপ্তাহে তুষারপাতের পরিমাণ আবারও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন দেশটির আবহাওয়াবিদরা। রাইসা জান্নাত, সময় সংবাদ। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন কতটা উদ্বেগজনক হতে পারে তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বিশেষজ্ঞদের মধ্যে। দক্ষিণ আফ্রিকার একদল চিকিৎসক বলছেন, ডেল্টার চেয়েও ভয়াবহ রূপ ধারণ করতে পারে ওমিক্রন। অন্যদিকে এই ভ্যারিয়েন্টে আক্রান্তদের উপসর্গ মৃদু এবং ঘরে বসে এর চিকিৎসা সম্ভব বলে মনে করছেন আরেক দল চিকিৎসা বিজ্ঞানী। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে উদ্বেগজনক বলে আখ্যা দিয়েছে। এদিকে দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে বেড়েই চলেছে আক্রান্তদের সংখ্যা।
করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের ধকল কাটতে না কাটতেই বিশ্বব্যাপী দেখা দিয়েছে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। ইতোমধ্যেই ভ্যারিয়েন্টটি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে, আক্রান্তের সংখ্যাও বাড়ছে। নতুন এই ভ্যারিয়েন্টটি ডেল্টার চেয়েও ভয়াবহ কিনা তা নিয়ে চলছে পরীক্ষা নিরীক্ষা। তবে এর মধ্যেই মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশেষজ্ঞরা। এবারের ভ্যারিয়েন্টটি ডেল্টাকেও ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছেন দক্ষিণ আফ্রিকার একদল চিকিৎসা বিজ্ঞানী। করোনার চতুর্থ ঢেউ বলে মনে করছেন তারা। ইতিমধ্যে দেশটির গাউতেং অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করেছে ভ্যারিয়েন্টটি। সংক্রমণের দিক থেকে আগামীতে ডেল্টার প্রতিদ্বন্দ্বী কি আসতে পারে তা নিয়ে আমরা এতদিন ভাবছিলাম। এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল। বলতেই হচ্ছে ডেল্টার চেয়ে অমিক্রন দ্রুত গতিতে দক্ষিণ আফ্রিকায় ছড়িয়ে পড়তে শুরু করেছে। একই কথা বলেছেন দেশটির আরো কয়েকজন চিকিৎসা বিজ্ঞানী। দক্ষিণ আফ্রিকায় আক্রান্তদের মধ্যে শিশুও রয়েছে, এতে উদ্বেগ জানিয়েছেন তারা। ওমিক্রনে আক্রান্তদের মধ্যে শিশুরাও রয়েছে। গেল মাসেই দেশটির হাসপাতাল জুড়ে ইনফ্লুয়েঞ্জা ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগতে থাকা শিশুদের সংখ্যা ছিল অনেক। কাজেই শিশুদের ব্যাপারে অনেক বেশি সতর্ক থাকতে হবে। তবে অন্য কোনো কারণে শিশুরা আক্রান্ত হচ্ছেন কিনা সেটিও খতিয়ে দেখতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও নতুন এই ভ্যারিয়েন্টটি নিয়ে সতর্ক করেছে বিশ্ববাসীকে। এ ধরন মোকাবেলায় দ্রুত প্রস্তুতি নেওয়ার পরামর্শ সংস্থাটির। এদিকে ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে ভিন্ন মত জানিয়েছেন দক্ষিণ আফ্রিকা ও ইউরোপের আরেক দল বিশেষজ্ঞ। ভ্যারিয়েন্টটি ইতোমধ্যে ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে, তবে তাদের সবারই উপসর্গ মৃদু ছিল বলে জানান দেশটির চিকিৎসকরা। ইউরোপে ওমিক্রনে আক্রান্তদের মধ্যে হালকা জ্বর, শুকনো কাশি ও গায়ে ব্যথার উপসর্গ দেখা গেছে, যা খুব মৃদু। এখন পর্যন্ত এই ভ্যারিয়েন্টে আক্রান্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকজন চিকিৎসা বিজ্ঞানীও একই মত প্রকাশ করেছেন। এর আগে দেশটির চিকিৎসক অ্যাঞ্জেলিক কোটজিও এক ভিডিও বার্তায় জানান, ওমিক্রন আক্রান্ত ব্যক্তিদের উপসর্গ মৃদু এবং ঘরে থেকেই এর চিকিৎসা সম্ভব। এদিকে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। দক্ষিণ আফ্রিকাতেও দৈনিক ৫,০০০-এর বেশি ওমিক্রনে আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। ইউরোপের দেশ নেদারল্যান্ডসে ধারণার আগেই করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের উপস্থিতি ছিল বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ১৯ ও ২৩ নভেম্বর নেদারল্যান্ডসে দুজন ব্যক্তির নমুনা পরীক্ষা করে এ ভ্যারিয়েন্ট শনাক্ত করা হয়। এটি ছিল দক্ষিণ আফ্রিকার শনাক্তের আগের ঘটনা। তবে ওই দুইজন দক্ষিণ আফ্রিকা সফর করেছিলেন কিনা তা এখনও নিশ্চিত নয়। গেল রোববার দক্ষিণ আফ্রিকা থেকে দুটি ফ্লাইট নেদারল্যান্ডসে পৌঁছায়। সেখান থেকে ওমিক্রন ভাইরাসটি ছড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশটির রাজধানী অ্যামস্টারডামে ৬১ জন যাত্রীর করোনা ভাইরাস পরীক্ষা করে ১৪ জনের দেহে ওমিক্রন ভাইরাস পাওয়া যায়। ওমিক্রন নিয়ে বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি উদ্বেগ বাড়ছে ভারতেও। এরই মধ্যে দেশটির অধিকাংশ আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। ভারতের করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত। সোহার, আপনাকে ধন্যবাদ। সোহার, এই নতুন ভেরিয়েন্টটি নিয়ে বা তার শক্তি নিয়ে কিন্তু বিভিন্ন রকমের প্রশ্ন বিজ্ঞানীদের মধ্যে রয়েছে। যথারীতি ভারতের বিজ্ঞানী যারা গত ১.৫ বছর ধরে কাজ করছেন এই করোনার কোভিড-১৯ যে ভ্যারিয়েন্ট গুলো নিয়ে, তারাও কিন্তু বলছেন এখনো পর্যন্ত তারা অনেকেই দ্বিধা বিভক্ত। ইতিমধ্যে জানেন যে দক্ষিণ ভারতের দুটি জায়গা কর্ণাটক এবং মহারাষ্ট্রে ৬ জন বিদেশি শনাক্ত করা হয়েছে, কিন্তু তারা এখনো নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন কিনা সেটি কিন্তু এখনো নিশ্চিত নয়। এবং এখনো পর্যন্ত ভারতের যে কটি আন্তর্জাতিক বিমানবন্দর আছে সেখানে সতর্কতা জারি করা হয়েছে। আমরা দেখেছি সকালবেলাও কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরেও বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। এবং আপনি জানেন যে বেশ কয়েকটি দেশের সঙ্গে ভারতের যে যোগাযোগ, সেখানে ঝুঁকিপূর্ণ যোগাযোগের যে তালিকা, সেই তালিকাও কিন্তু নতুন করে নবায়ন করা হয়েছে। আগে প্রথম দিকে বাংলাদেশকে রাখা হলো, পরে কিন্তু সেটি সংশোধন করে বাংলাদেশকে সেই ঝুঁকিপূর্ণ দেশের তালিকা থেকে বাদ দিয়েছে ভারতের বিদেশ দপ্তর বা বৈদেশিক শাখা। কলকাতার বেশ কয়েকজন চিকিৎসক, তাদের সঙ্গে আজকে আমার টেলিফোনে কথা হয়েছে। তারাও বলছেন যে এখনো ভ্যারিয়েন্টটি ভারতের মধ্যে সেরকম ভাবে যেহেতু আসেনি, সুতরাং সেই ভ্যারিয়েন্টটি ডেল্টার মতো ক্ষতিকারক কিনা বা স্প্রেড করে কিনা সেটি কিন্তু এখনো পর্যন্ত তারা নিশ্চিত নন। ধারণা করা হচ্ছে হয়তো কোনো না কোনো ভাবে এই ভ্যারিয়েন্টটি প্রবেশ করবে এবং প্রবেশ করার পর তার বিস্তার, সংক্রমণ এই সমস্ত দেখার পরে কিন্তু ভারতের চিকিৎসা বিজ্ঞানীরা মতামত দেবে এবং তারপরে কিন্তু কেন্দ্রীয় সরকার
তাদের যে রূপকল্প অর্থাৎ তাদের যে প্রোটেকশনের যে প্রক্রিয়া সেটি কিন্তু তারা তাদের মতো করে নেবে। জানিয়ে রাখি যে এমনিতেই ভারতের সার্বিক করোনা পরিস্থিতি কিন্তু একটি স্টেডি অবস্থায় রয়েছে, বলা ভালো উন্নতি হয়েছে, মৃত্যুর হার কমেছে এবং সংক্রমণের হার কমেছে সব মিলিয়ে। এবং আপনি জানেন যে প্রায় 124 কোটি ডোজ ইতিমধ্যেই করোনার যে ভ্যাকসিন সেই ভ্যাকসিনেশন কার্যক্রম হয়েছে এবং রাজ্যে রাজ্যে কিন্তু করোনা ভ্যাকসিন কিন্তু যুদ্ধকালীন গতিতে এগিয়ে চলছে। তবে অবশ্যই সারা বিশ্বের মতো শঙ্কা তো অবশ্যই ভারতবাসী হিসেবে ভারত বিশ্বের অন্যতম বৃহত্তম জনবহুল দেশ। এই দেশে একটি যে কোনো ভ্যারিয়েন্ট আসলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। স্বাভাবিকভাবে এখানকার যারা কোভিড প্রোটোকল নিয়ে কাজ করছেন তাদের মধ্যে উদ্বেগ রয়েছে, কিন্তু উদ্বেগটাকে যাতে উৎকণ্ঠা না তৈরি করায়, প্যানিক না তৈরি করে, সেইভাবে গণমাধ্যম এবং চিকিৎসক মহল থেকেও বলা হচ্ছে যে প্যানিক যে বিষয়টি সেটি যাতে সাধারণ মানুষের মধ্যে না তৈরি। আপনি জানেন যে জনজীবন অনেকটাই স্বাভাবিক হয়েছে। মাস্ক যে পরার সাধারণ যে আমরা প্রবণতা দেখি সাধারণ মানুষের মধ্যে, তাদের মধ্যেও কিন্তু প্রবণতা কম। অর্থাৎ যে এই সারা বিশ্বের যে ওমিক্রন নিয়ে যে ভয়াবহতার চিত্র, উদ্বেগ প্রকাশ করা হচ্ছে, ভারতবাসী এবং ভারতের মধ্যে কিন্তু সেই চিত্রটি এখনো পর্যন্ত পরিলক্ষিত হচ্ছে না। কিন্তু তবুও চিকিৎসক মহল এবং কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে রাজ্যের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক হয়েছে এবং সতর্কতা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন রাজ্যে জারি করা হয়েছে। আর এই ছিল আমার কাছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে ভারতের সার্বিক যে চিকিৎসক মহলের মতামত, সেই মতামতের আমার কাছে থাকা সবশেষ। সোয়াদ, করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে কলকাতা থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সুব্রত আচার্য। এবার দক্ষিণ ভারতে রাজনৈতিক বলয় তৈরি করতে চাইছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী জাতীয় নির্বাচনে বিজেপির বিরুদ্ধে আঞ্চলিক দলগুলোর সঙ্গে জোট বেঁধে লড়তে চান মমতা। সরাসরি না বললেও মমতার আচমকা মুম্বাই সফরে তৈরি হয়েছে এমনই জল্পনা। ভারতের সেই রাজনৈতিক অঙ্কের খবর জানাচ্ছেন সুব্রত আচার্য। মাত্র এক সপ্তাহ আগেই দিল্লি সফর করেছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কংগ্রেস জিডিইউর কয়েকজন নেতাকে নিজের দলে ভিড়িয়েছেন। এছাড়াও দিল্লিতে বসে দফায় দফায় মোদি বিরোধী আঞ্চলিক দলের নেতানেত্রী ও বিশিষ্টজনের সঙ্গে বৈঠক করেছেন মমতা। দিল্লি সফরে রেশ কাটতে না কাটতেই হুট করেই মঙ্গলবার বিকেলে ফের 3 দিনের সফরে মুম্বাই পা রাখলেন তৃণমূল নেত্রী। রাজনৈতিক মহলের খবর, মহারাষ্ট্রের বিজেপি বিরোধী শিবসেনা, এনসিপি সহ আরও বেশ কিছু আঞ্চলিক দলের সাথে চায়ের টেবিলে আড্ডা দেবেন মমতা। কলকাতা ছাড়ার আগে এসব নিয়ে মুখ না খুললেও রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা মোদি বিরোধিতার সলতে পাকাতেই তৃণমূল নেত্রীর এই সফর। আমি মুম্বাই যাচ্ছি, তার কারণ হচ্ছে আমার একটা মিটিং আছে, মানে ইয়াং ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা, তারা একটা ওয়াইপিও ওরা একটা করে প্রতি বছর। আমি আগেও গিয়েছি এবং ওরা একটা আমাকে ইন্ডাস্ট্রির ওপরে বক্তৃতা দেওয়ার জন্য ডেকেছেন। আর আমায় যেতে হচ্ছে তার কারণ আমার বিজিবিএস আছে, বেঙ্গলে যে বিজিবিএস সাবমিট আমাদের আছে এপ্রিলে, সেই জন্য আমিও ইনভাইট করতে পারি। সুতরাং আমি বিজিবিএস এর ব্যাপারে আমি বিশেষ করে যাচ্ছি। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই সফরের প্রথম দিনই তিনি বেশ কয়েকটি মন্দিরে যান। সেখানে মোদি বিরোধী বেশ কয়েকজন রাজনৈতিক নেতাকে তার সাথে দেখা গেছে। কংগ্রেসের রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়গড়ের ডাকা বৈঠকে গড়হাজির ছিল মমতার দল। শুধু তাই নয়, মমতা ঘনিষ্ঠ উত্তরপ্রদেশের 3 বারের শাসক দল সমাজবাদী পার্টি, দিল্লির শাসক দল আম আদমি পার্টি এবং জেডিএস এর মতো কট্টর বিজেপি বিরোধী রাজনৈতিক দলের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না সেখানে। জনগণের জননেত্রী রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস ভারতে এখন অনেকটাই ব্যাকফুটে। সেই সুযোগে কংগ্রেসকে বাদ দিয়ে 2024 সালে বিজেপি বিরোধী জোটে আঞ্চলিক দলগুলো তবে কি মমতার নেতৃত্বকেই সামনে আনতে চাইছেন? বিশেষ করে রাজ্যে রাজ্যে মমতার রাজনৈতিক গুটি সাজানোর তোড়জোড় দেখে রাজনৈতিক মহল থেকে এমনই প্রশ্ন সামনে আসছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। ভারতের দিল্লিতে কমল পেট্রোলের দাম। পেট্রোলের মূল সংযোজন কর 30% থেকে কমিয়ে 19.40% করার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। বুধবার ভ্যাট কমানোর কারণে দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে 8 রুপি কমে গেছে। এর আগে 4 নভেম্বর পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক কমানো হয়।
ফলে পেট্রোল ডিজেলের মূল্য রেকর্ড ছুঁতে পারেনি। ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের তথ্য অনুসারে দিল্লিতে এখন প্রতি লিটার পেট্রোলের দাম 103 রুপি এবং ডিজেলের দাম 86 রুপি। মুম্বাইয়ে পেট্রোল 109 রুপি এবং ডিজেল বিক্রি হয় 94 রুপি লিটার। ভারতীয় শহরগুলোর মধ্যে মুম্বাইয়ে জ্বালানির দাম সর্বোচ্চ। ভ্যাটের কারণে দেশটির বিভিন্ন রাজ্যে দামে এই তারতম্য দেখা দেয়। চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিশাল বিনিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে ইউরোপের 27 দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন। আফ্রিকা সহ অন্যান্য অঞ্চলে চীনের প্রভাব মোকাবিলা করতে পশ্চিমা প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে গ্লোবাল গেটওয়ে শিরোনামের ইইউর এই উদ্যোগকে। তবে বিলিয়ন বিলিয়ন ডলারের এই উদ্যোগ বাস্তবায়নে অর্থের সংস্থান সম্পর্কে সুস্পষ্টভাবে কিছুই জানায়নি জোটটি। বর্তমানে চীনের পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দু হিসেবে দেখা হয় দেশটির এক অঞ্চল এক পথ পরিকল্পনার বেল্ট অ্যান্ড রোডকে। বিশ্বের দ্বিতীয় শীর্ষ অর্থনীতির দেশ চীনের এই উদ্যোগের প্রাথমিক পরিধি এশিয়া ছাড়িয়ে ইউরোপ, ওশেনিয়া ও আফ্রিকা পর্যন্ত বিস্তৃত। তবে এবার চীনের যোগাযোগ কাঠামোর প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের মেলে ধরার আভাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। এমনই বিশ্লেষণ তুলে ধরছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। বুধবার ইইউ এর গ্লোবাল গেটওয়ে শীর্ষক এমনই এক পরিকল্পনার কথা জানাবেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট, যেখানে থাকবে বিশ্বজুড়ে মানসম্পন্ন অবকাঠামো গড়ে তোলার আহ্বান। তবে 14 পৃষ্ঠার যে পরিকল্পনা প্রকাশ করা হবে সেখানে নিজেদের স্পষ্টভাবে চীনের প্রতিদ্বন্দ্বী হিসেবে তুলে ধরার কোনো সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। এমনকি মঙ্গলবারের সংবাদ সম্মেলনেও চীনকে সচেতনভাবে এড়িয়ে গেছে ইউরোপীয় ইউনিয়ন। এখন অপেক্ষা এই উদ্যোগ সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণার। তবে এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নের এই উদ্যোগের সমালোচনাও করেছেন আন্তর্জাতিক সম্পর্ক ও যোগাযোগ বিশেষজ্ঞরা। তাদের মতে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ না টিকলে ইউরোপীয় ইউনিয়নের এই গ্লোবাল গেটওয়েও কার্যকর কোনো উদ্যোগ হবে না। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। ধীরে ধীরে বাড়ছে তুরস্ক ও বাংলাদেশের বাণিজ্য। অনেক বাংলাদেশি তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে ব্যবসা করতে আগ্রহী হচ্ছেন। দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি করে সরকারের সহায়তা পেলে ব্যবসার পরিধি কয়েক গুণ বাড়ানো সম্ভব। তুরস্কের ইস্তাম্বুল থেকে ফিরে সানভীর রুপলের রিপোর্ট। ইতিহাস ঐতিহ্যের শহর ইস্তাম্বুলের ফাতিহ রোডে কথা হচ্ছিল বাংলাদেশি তরুণ ব্যবসায়ী হেলালের সঙ্গে। এই শহরে 8 বছর আগে তিনি এসেছিলেন পড়ালেখা করতে। তখন খুব বেশি বাংলাদেশি না থাকলেও এখন সংখ্যায় বেড়েছে। অনেকেই ছোটখাটো ব্যবসা করেন, চাকরিও করেন কেউ কেউ। বাংলাদেশে না, এখানে ফরেনারদের জন্য অনেক সুযোগ সুবিধা আছে। যে কেউ চাইলে যে কোনো বিজনেস স্টার্ট করতে পারে। যদিও পরে কিছু টেকনিক্যাল প্রবলেম আছে, সেটা হচ্ছে আপনি যদি এজ এ ফরেনার কোনো বিজনেসের লাইসেন্স নিতে হলে মানে আপনাকে 5 জন টার্কিশ কে ওখানে কাজ করাতে হবে। এই ধরনের কিছু টেকনিক্যাল প্রবলেম আছে, কিন্তু কোম্পানি খোলা সহ এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করা এগুলো ইজি। পড়ালেখার পাশাপাশি কয়েকজন তরুণ গড়ে তুলেছেন বাংলা আর তুর্কির মিশেলে এশিয়ান লাউঞ্জ নামে একমাত্র বাংলাদেশি রেস্টুরেন্ট। সব মিলিয়ে 1002 বাংলাদেশের জন্য এখানেই এখন এক টুকরো বাংলাদেশ। ব্যবসাও অত কঠিন না, এখন তো ইনভেস্টমেন্ট প্রজেক্ট, বিভিন্ন ইনভেস্টমেন্ট প্রজেক্ট চলছে, সুতরাং সেখানেও ইনভেস্ট করা যায়। যাদের কাগজপাতি আছে, যেটা কিমলিক বলা হয় তুর্কিতে, সে ব্যবসা বাণিজ্য দোকানপাট করতে পারবে। তুরস্কের সঙ্গে গেল কয়েক বছরে বিনিয়োগ বাড়ছে বাংলাদেশের। ফল, ফ্রোজেন ফুড, যন্ত্রাংশ, ইলেকট্রনিক্স সহ বিভিন্ন পণ্য আমদানি করে বাংলাদেশ। আর পোশাক পণ্য ছাড়াও পাট পণ্য, প্লাস্টিক, কৃষিজাত পণ্য রফতানির সুযোগ আছে তুরস্কে। আমরা একটা বিজনেস ওপেন করছি, তো এখানে তার্কিতে যেটা কয়েক বছর থেকে অভিজ্ঞতা থেকে বলি যে অনেকগুলা বিজনেসের অফার আসছে, সুযোগ তৈরি হচ্ছে। বিশ্ব অর্থনীতিতে $800 বিলিয়ন তুরস্কের অবস্থান 20তম। বাংলাদেশ ও তুরস্কের বাণিজ্যের পরিমাণ $100 কোটি মতো। তবে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে এই বাণিজ্যের পরিমাণ কয়েক গুণ বাড়ানো সম্ভব। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন হলে শুধুমাত্র আমদানি রফতানি নয়, তুরস্কের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগেও আগ্রহী হতে পারেন। সানভীর রুপল, সময় সংবাদ, ইস্তাম্বুল, তুরস্ক। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আখাউড়া স্থলবন্দরে বিজিবির আয়োজনে দুই দেশের শূন্য রেখায় জয়েন্ট রিট্রিট সেরেমনির আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে আখাউড়া স্থলবন্দরে দুই দেশের শূন্য রেখায় আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল।
সোহার, আমি এই মুহূর্তে অবস্থান করছি আখাউড়া সীমান্তে দুই দেশের সৈন্যরেখায়, অর্থাৎ ভারত বাংলাদেশ সৈন্যরেখায় আমি অবস্থান করছি। আপনি জানেন আজকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশের আয়োজনে আখাউড়া দুই দেশের সৈন্যরেখায় কিন্তু এখানে সৌহার্দ্যপূর্ণ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই আয়োজনে অল্প কিছুক্ষণ আগে কিন্তু দুই দেশের ফ্ল্যাগ ডাউনের যে আনুষ্ঠানিকতা সেটি সম্পন্ন হয়। এখন বর্তমানে দুই দেশের মিষ্টি বিনিময় চলছে, অর্থাৎ বিএসএফ এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কে কিন্তু মিষ্টি বিনিময় করা হচ্ছে। পাশাপাশি এখানে যে দুই দেশের যে সীমান্ত রেখায় যে অনুষ্ঠান হচ্ছে সেই সীমান্ত অনুষ্ঠানে কিন্তু দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অর্থাৎ বিজিবি এবং বিএসএফ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এই দুই দেশের সৈন্যরেখায় অবস্থান করছেন। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক হায়াতুল্লাহ খান, পুলিশ সুপার আনিসুর রহমান সহ বিজিবির যে ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা কিন্তু এখানে আছেন। পাশাপাশি সীমান্তের ওপারে অর্থাৎ ভারতীয় প্রান্তে কিন্তু বিএসএফ এর যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী সহ সে দেশের যে প্রশাসনিক কর্মকর্তা তারা কিন্তু দুই দেশের সৈন্যরেখায় অবস্থান করছেন। আপনাকে জানিয়ে রাখি বর্তমানে বিজিবির পক্ষ থেকে এই বিএসএফ এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যে মিষ্টি বিনিময় সেটি কিন্তু আনুষ্ঠানিকতা চলছে দুই দেশের সৈন্যরেখায়। আপনাকে জানিয়ে রাখি যে এই আইসিপিতে গত কোভিড পিরিয়ডের পরে কিন্তু যে ফ্ল্যাগ ডাউন সেটি কিন্তু বন্ধ ছিল। আজকে কিন্তু এই বিএসএফ এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেটি চালু করা হয়েছে। আমাদেরকে এখানকার যে কর্মকর্তারা তারা জানিয়েছেন যে বিশেষ দিবসে সেটি চালু করা হবে। পরবর্তী নির্দেশনা দেওয়া হলে কিন্তু এখানে যে দৈনিক যে নিয়মিত ফ্ল্যাগ ডাউন সেটি কিন্তু আবারও পুনরায় চালু করা হবে বলে আমাদেরকে এখানকার যে স্থানীয় বিজিবি বা বিএসএফ এর কর্মকর্তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। আপনাকে জানিয়ে রাখি বর্তমানে এই কার্যক্রমটা কিন্তু আনুষ্ঠানিকতা চলছে। বিকেল 4:30 থেকে এই আনুষ্ঠানিকতা শুরু হয়, এখনো সেই আনুষ্ঠানিকতা চলছে। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক এবং বিজিবির পক্ষ থেকে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীদের কিন্তু এই যে মিষ্টি বিনিময় সেটি কিন্তু তারা করছেন। এই মুহূর্তে আনুষ্ঠানিকতা চলছে। আমি কিছুক্ষণ আগে লক্ষ্য করেছি যে বিএসএফ এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএসএফ এর যে ঊর্ধ্বতন কর্মকর্তারা দুই দেশের শূন্যরেখা অবস্থান করছে। পাশাপাশি দুই দেশের গণমাধ্যম কর্মীরা কিন্তু এই শূন্যরেখায় কিন্তু তারা অবস্থান করছেন। এই আনুষ্ঠানিকতাকে সাক্ষী রাখার জন্য কিন্তু তারা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তো ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া সীমান্ত থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সোহার। আখাউড়া স্থল বন্দরে দুই দেশের শূন্যরেখা থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী। কারি শিল্পের অস্কার খেতাব যেন ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডকেই মানায়। প্রতিবারের মতো এবারও নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো 17তম ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। ব্রিটেনের জাতীয় রাজস্ব আয়ের 4 বিলিয়ন পাউন্ডের বিশাল অংশীদার কারি শিল্প। সোমবার আয়োজন করা হয় রন্ধন শিল্পের অস্কার খ্যাত ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের 17তম আসর। অনুষ্ঠানের শুরুতেই ভিডিও বার্তায় এই আয়োজনের প্রশংসা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। Throughout the testing times of the past 2 years, you've always responded with resolve and creativity. কারি শিল্পের সঙ্গে ব্রিটিশ মূলধারার সেতু বন্ধন সৃষ্টি করেছে বলে জানান কারি অ্যাওয়ার্ডের প্রতিষ্ঠাতা অ্যানা মালি MBE। The people love our show. This is the only show maybe in the whole country that we do so much diversity. All kind of people join us to celebrate. Yes, we have a lot of restaurateurs, but ব্রিটিশ মন্ত্রী, এমপি ও টেলিভিশন তারকা সহ প্রায় 2000-এর মতো আমন্ত্রিত অতিথি পুরো অনুষ্ঠানটি উপভোগ করেন। এমন আয়োজন কারি শিল্পের বিকাশে মাইল ফলক বলে মন্তব্য করেন অতিথিরা। Fantastic to see so many restaurants back here. Back operation again. There was some fantastic work done during the pandemic. ব্রিটেনের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা রেস্টুরেন্টগুলোর মধ্যে থেকে মান যাচাই বাছাই করে 13টি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয় বিজয়ীদের হাতে। Look out for people, and in this pandemic we have given jobs for a lot of people with that amazing delivery business, obviously. I mean, being honest to you, yes, you have to push your boundaries. There's no limits, being honest to you. You always have to keep going forward, and yeah. Chefs have done it, the staff has done it, and that's been rewarded, I guess. ব্রিটেনে প্রায় 12,000 বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট রয়েছে। কারি শিল্পের উপরে দেশটিতে বাংলাদেশিরা শক্ত অবস্থান তৈরি করেছেন। একের পর এক নানা সমস্যার আবর্তে ঘুরপাক খাওয়া কারি শিল্পের এমন আয়োজন বাংলাদেশিদের শ্রমে গড়া রেস্টুরেন্টগুলোর জন্য নতুন করে স্বপ্ন দেখাচ্ছে টিকে থাকার। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। বড়দিন সামনে রেখে জমকালো আয়োজনে সেজেছে ফ্রান্সের রাজধানী প্যারিস সহ দেশটির অন্যান্য শহর। চোখ ধাঁধানো আলোকসজ্জার পাশাপাশি আয়োজন করা হয়েছে বিভিন্ন আলোক প্রদর্শনীরও। তবে নিরাপত্তার স্বার্থে প্রদর্শনী দেখতে আসা সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরিধান ও করোনার নেগেটিভ সনদ রাখতে হবে সাথে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আসন্ন বড়দিন ও ইংরেজি নববর্ষ ঘিরে বাহারি আলোকসজ্জায় সজ্জিত গোটা ফ্রান্স। দেশটির রাজধানী প্যারিস যেন পরিণত হয়েছে প্রাগৈতিহাসিক প্রাণীর শহরে। কেননা বড়দিন উপলক্ষে শহরটিতে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী এক আলোক প্রদর্শনীর। এভলিউশন অন দ্য পাথ অব লাইটস শিরোনামে এ প্রদর্শনীতে ফুটিয়ে তোলা হয়েছে পৃথিবীর বিবর্তনকে। আর এখানেই দেখা মিলছে ট্রাইসেরাটপস ও ব্রোন্টোসারাস প্রজাতির ডাইনোসরের। এছাড়াও ৬০ কোটি বছরের পুরানো শতাধিক স্থাপনা শিল্প স্থান পায় প্রদর্শনীটিতে। অন্যদিকে বড়দিন উপলক্ষে বাহারি আলোয় আলোকিত ফ্রান্সের আরেক শহর স্ট্রাসবার্গ। শহরটির প্রধান প্রধান সড়ক ও স্থাপনাগুলোতে করা হয়েছে চোখ ধাঁধানো আলোকসজ্জা। তবে সবখানেই ছিল বিধিনিষেধের ও স্বাস্থ্যবিধির কড়াকড়ি। প্রদর্শনীতে বিচিত্র সব প্রাণীর দেখা মিলছে। এমন একটি প্রদর্শনীতে আসতে সত্যি খুব ভালো লাগছে। এই প্রদর্শনীকে শিক্ষামূলকও বলা চলে। এখানে এসে পৃথিবীর বিবর্তন সম্পর্কে অনেক কিছু জানতে পারছি। আশা করি আবারও এখানে আসব। তবে ইউরোপ জুড়ে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়ায় গেলবারের মতো এবারও বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপন নিয়ে শঙ্কায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। রাইসা জান্নাত, সময় সংবাদ। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। শীতে তাপমাত্রা কমায় ফের আশঙ্কাজনক অবস্থায় ভারতের নয়াদিল্লির বায়ু দূষণ, ধোঁয়াশায় আচ্ছন্ন গোটা নগরী, বাড়ছে শ্বাসকষ্ট ও ঠান্ডাজনিত সমস্যা। তীব্র তুষারপাত ও ঝড়ে বিপর্যস্ত স্পেন, বরফে ছেয়ে গেছে বিভিন্ন এলাকা। কানাডার টরন্টোয় পরিস্থিতি অবনতি, তুরস্কের শক্তিশালী ঝড়ের আঘাত। এবং করোনার ওমিক্রন ধরন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া চিকিৎসকদের উদ্বেগজনক বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গুরুতর রোগী ও বয়স্কদের ভ্রমণ সতর্কতা জারি। এ ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়।